বিভিন্ন জায়গার বিভিন্ন মিথ বা লোককথার সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। এই লোককথাগুলোর সত্যতা কতটা তাও আমাদের জানা নেই। এই ধরনেরই একটি লোককথা নিয়ে আমাদের আজকের গল্প। লেখক সুপ্রতিম চৌধুরীর লেখা স্লিপি হলো গল্পে বর্ণিত অলৌকিক বা পারলৌকিক ঘটনাগুলি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রাধান্য না দিয়ে নিছক গল্পটি উপভোগ করার জন্য শ্রোতাদের কাছে অনুরোধ রইল। রেলগাড়িটা ঘ্যাস ঘ্যাস শব্দ করে ভেজা প্ল্যাটফর্মের গা ঘেঁষে থামল। বৃষ্টি ধরার কোনো লক্ষণ নেই। তার উপর আজ রবিবার, সাবাত। স্বয়ং ঈশ্বরেরও আজ কর্মবিরতি, তাই প্ল্যাটফর্মে যাত্রী নেই বললেই চলে। রেলের কামরা থেকে যে কজন নেমেছে তারা পরিমরি ছুটে স্টেশন মাস্টারের ঘরের লাগোয়া ওয়েটিং রুমে ঢুকল। এই দুর্যোগে কোচওয়ান কি আর স্টেশন চত্বরে থাকে? নিজের জুড়ি গাড়ি নিয়ে সে বেটা নির্ঘাত এতক্ষণে বাড়ি গিয়ে লেপের তলায় সেধিয়েছে। অতএব বন্দোবস্ত পাকা না হলে স্টেশন লাগোয়া বিশ্রাম কক্ষে রাত কাটানোই বুদ্ধিমানের কাজ। স্টেশন মাস্টারের অন্ধকার ঘরের সামনে মরচে ধরা ল্যাম্পপোস্টে একটা অলস মোমবাতি জ্বলছে। বাতিটার কপাল ভালো যে চারকোনা কাচের দেওয়ালে ঘেরা আছে, নইলে এই বৃষ্টির ছাট আর ঝোড়ো হাওয়ার সাথে মোকাবিলা করা তার ক্ষমতার বাইরে। একজন বর্ষাতি পরা যাত্রী প্ল্যাটফর্ম ছাউনির সুরক্ষিত গণ্ডির আড়াল থেকে বেরিয়ে প্রকাশ্যে এলো। বর্ষাতির অবগুণ্ঠনে আর অন্ধকারের দাক্ষিণ্যে অপরজনের পক্ষে তার মুখ ঠাওর করা খুব কঠিন। তবে বাইরে থেকে যেটুকু দেখা যায় তাতে তার লম্বা অতি শীর্ণকায় চেহারাটা সহজে ভোলবার নয়। কালো মেঘের আড়াল থেকে তীরের মতো ধেয়ে আসা জলরাশিকে উপেক্ষা করে সে সন্তর্পণে লোহার পাদানি বেয়ে রেলের কামরায় উঠল। আর একটু হলেই সে গাড়িটা পেত না। এটাই রাতের শেষ গাড়ি, কিন্তু তার চালচলনের ঔদাসীন্য দেখে মনে হয় না এসব নিয়ে তার কোনো তাপ উত্তাপ আছে। গাড়িটা যেন তারই জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করে আছে। তাকে না নিয়ে গাড়ি ছাড়বে না, এমনই হয়তো কোনো চুক্তি করা আছে কোথাও। কামরার ভেতর লোক বলতে ছড়িয়ে ছিটিয়ে বসা অল্প কয়েকজন। যাত্রী এত কম যে রেল কোম্পানির এই যুগান্তকারী আবিষ্কার অচিরেই ইতিহাসের পাতায় চলে যাবে। অবশ্য এটাও ঠিক, কাল সকালেই আবার রেল কামরায় তিল ধারণের জায়গা থাকবে না। শেষ যাত্রীটি তার ভিজে বর্ষাতি শুদ্ধই কাঠের একটা বেঞ্চে বসল। তার সামনের বেঞ্চে একজন হৃষ্টপুষ্ট ভদ্রলোক পেছনে গা এলিয়ে ছাদের দিকে মুখ হাঁ করে গভীর ঘুমে আচ্ছন্ন। স্টেশন মাস্টার লণ্ঠন হাতে এগিয়ে এসে সেটা ট্রেনের সামনে তোলালেন। বিশালাকায় লোহার ঘোড়া ছাড়পত্র পেয়ে আকাশভেদী গর্জনের সাথে গর্বোদ্যত ভঙ্গিতে কেঁপে উঠল। চিমনি থেকে একরাশ কালো ধোঁয়া সেই আস্ফালনের দোসর হয়ে বেরিয়ে এসে বৃষ্টির তীক্ষ্ণ জলধারার সাথে সংঘাত বাঁধাল। বিবদমান সেই দুই বিপরীতগামী শক্তিকে আশকারা না দিয়ে রেলগাড়িটা এগিয়ে চলল। হাওয়ার আশকারায় বৃষ্টির তেজ বাড়তেই গোটা গাড়িটা এক ঝাপসা মোড়কে আবদ্ধ হয়ে একটু বাদে অদৃশ্য হয়ে গেল। পিছনে পড়ে রইল বৃষ্টি স্নাত আলো আঁধারিতে ঢাকা স্লিপি হলো স্টেশন। আচমকা প্রশ্নে চটকা ভাঙল একহারা গড়নের অল্প বয়সী ছেলেটার। এতক্ষণ বহির্জগতের সাথে সম্পূর্ণভাবে নির্লিপ্ত হয়ে হাতের বইটার মধ্যেই ডুবেছিল সে। আগামীকাল রবিবার, ওই একটা দিনই সবার যা ছুটি, তাই এই শনিবারসরীয় রাতটা যে যার বাড়িতে সুখ আঁকড়ে পড়ে থাকতে চায়। সোমবার হলেই তো আবার ছুটতে হবে রুটি সংস্থানের তাগিদে।
সেই কারণেই আজকে এই ভর সন্ধেতে রেলের কামরা ফাঁকা। কামরার মধ্যে টিম টিম করে কটা বাতি চলছে, থেকে থেকেই দপদপ করছে। রেলগাড়ি ছুটে চলেছে অজ প্রান্তরের মধ্যে দিয়ে। বাইরে থেকে হাওয়ার সাথে কয়লার গুঁড়ো উড়ে আসছে। খানিকক্ষণ আগে সূর্য ডুবেছে। পাখিগুলো ঘরে ফেরার আনন্দে কিচিরমিচির করতে করতে চলে গেছে। লাল আকাশটা রং পাল্টাতে পাল্টাতে এখন প্রায় কালো হয়ে এসেছে। আকাশপটে এক ফালি চাঁদ দৃশ্যমান। তারাগুলো এখনো এসে হাজির হয়নি। ঠিক যেন রূপকথার রাজ্যে প্রযুক্তির ছোঁয়া লেগে বাস্তব ও মায়ার মেলবন্ধন ঘটেছে। ছেলেটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সামনের ফাঁকা বেঞ্চে পা দুটো তুলে দিয়ে মাথার হ্যাটটা সামনের দিকে আলতো কাত করে এক মনে বইয়ে মনোনিবেশ করেছে। সহযাত্রীর প্রশ্ন তাকে পুনরায় বর্তমানে ফিরিয়ে আনলো। আকস্মিক পট পরিবর্তনে একটু হতচকিত লাগলো তাকে। কামরার ভিতর যে দ্বিতীয় কোনো প্রাণী আছে তাই সে খেয়ালই করেনি। হ্যাটটা একটু তুলে সে বলল, হ্যাঁ, কিছু বললেন? আলো অন্ধকারের ভেতর দিয়ে রহস্যময় ব্যক্তিটির মুখ ভালোভাবে দেখা না গেলেও তার অবয়বটা কিছুটা আঁচ করা যায়। লম্বা শিরিঙ্গে চেহারা, বয়সের ভারে ঝুঁকে আছে। খাড়া নাকটা দেখার মতো, গায়ে ঝোলা কোট, মাথায় একটা টপ হ্যাট, পা দুটো গঙ্গা ফড়িংয়ের মতো বাইরের দিকে বেরিয়ে আছে অঙ্কের গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের মতো। বলছি, কি পড়ছেন? চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলায় পূর্ব প্রশ্নের পুনরাবৃত্তি করল লোকটা। ও, আরভিং এর রিপ ভ্যান উইঙ্কল। ও তো ছোটদের বই। তাতে আপনার কি? বলতেই পারতো ছেলেটা, কিন্তু একজন প্রবীণ ব্যক্তিকে এতটা রূঢ় ভাষায় জবাব দেওয়ার স্বভাব নয় তার। সে হেসেই বলল, ভুল বলেননি, তবে গল্পটা আমার খুব প্রিয়, মাঝে মাঝেই পড়ি। বেশ বেশ, কিছু মনে করবেন না। আমি আসলে চুপ করে বসে থাকতে পারি না। কথা বলার জন্য গলার কাছটা চুলকোয়। এরকম একজন অদ্ভুত মানুষের সান্নিধ্যে পেয়ে মজাই লাগলো ছেলেটার। সে বইটা বন্ধ করে পাশে রাখলো। রব ডি ব্রুইন। নিজের পরিচয় দিতে সে হাত বাড়ালো। হরেস ব্যাডনিক। আলাপ হয়ে খুব ভালো লাগলো। বলে লোকটা তার হাতটা আঁকড়ে করমর্দন করলো। লোকটার হাতের তালু কেমন ভেজা ভেজা, যেন ঘেমেই চলেছে অনবরত। আঙুলগুলো লিক লিখে সাঁড়াশির মতো। ছেলেটার গা ঘিন ঘিন করে উঠল। লোকটা হাত ছাড়তে সে স্বস্তি পেল। খ্যাপাটে লোক, নামটাও অদ্ভুত। যাবেন কদ্দূর? ম্যানহাটন যাব, একটা চাকরি পেয়েছি। হরেস ভুঁড়ু তুলে চওড়া হাসি হাসল। তারপর আঙুলগুলো জাদুকরের ভঙ্গিতে ঢেউ খেলিয়ে বলল, অতি সুসংবাদ, অনেক অভিনন্দন। ধন্যবাদ। কিন্তু সামনে ঝুঁকে সব দাঁত বের করে একটা রহস্যময় হাসি হেসে বলল হরেস, এ গাড়ি তো ম্যানহাটন যাবে না। বলেই খ্যাঁক খ্যাঁক করে হাসল। চমকে উঠল রব। এ আবার কি ধরনের ইয়ার্কি? সে যুগপৎ বিস্মিত ও সন্ত্রস্ত হয়ে বলল, যাবে না মানে? এদিকে নতুন, তাই না? হ্যাঁ। ম্যানহাটন আগে এসেছেন কখনো? না, কিন্তু টাইম টেবিলে তো লেখা আছে। কই দেখি। বলে শীর্ণ লম্বা হাতটা পাতল হরেস। রব তার পাশে রাখা চামড়ার ব্যাগ খুলে টাইম টেবিল বের করে তার হাতে সমর্পণ করল। এরকম আচম্বিত দুঃসংবাদ পেয়ে সে কিংকর্তব্য বিমূঢ়। অথচ সোমবার কাজে প্রথম দিন, নতুন শহর চিনে নিতে হাতে প্রায় একটা বাড়তি দিন থাকা ভালো। এই ভেবেই সে শনিবার বিকেলের ট্রেন ধরেছিল মিল্কব্রুক থেকে। টাইম টেবিল অনুযায়ী রাতেই তার ম্যানহাটন পৌঁছানোর কথা, কিন্তু এ আবার কি গেরো? গত মাসে হলেও এই টাইম টেবিলটা চলতো, কিন্তু এই গাড়ি এখন হাটসেডল গিয়ে থেমে যায়। ম্যানহাটন যেতে গেলে আবার অন্য গাড়ি ধরতে হবে। অত রাতে নতুন গাড়ি তো পাবেন না। ছেলেটা মিয়ে গেছে। সে সব দিকে আগে কখনো আসেনি। এখন কোথায় গিয়ে রাত কাটাবে সেই দুশ্চিন্তায় সামনের বেঞ্চ থেকে পা নামিয়ে
রব নড়ে চড়ে বসল। হ্যাট খুলে হাত দিয়ে মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সোজা হয়ে বসে বলল, আপনি তো এদিকের লোক মনে হচ্ছে। হার্ড স্টিলে গিয়ে কোনো ভালো স্বর এখানে পাবো? তা পাবে। ছেলেটা এহেন আশাব্যঞ্জক কথা শুনে বিমর্ষতা ঝেড়ে ফেলে বলল, যাক, তাহলে তো ঝক্কি রইল না। কৃতজ্ঞভাবে সামনে ঝুঁকে সে মিনতির স্বরে বলল, আমাকে দয়া করে একটু দিক নির্দেশ দিয়ে দিন। এই রাতের বেলা সরাই খুঁজতে বেরোনো এক বিড়ম্বনা। নিশ্চয়ই দেব। আচ্ছা, আপনি তো আরভিংয়ের লেখা পছন্দ করেন, তাহলে স্লিপি হলোর গল্প নির্ঘাত পড়েছেন? পড়িনি, আবার বিলক্ষণ পড়েছি। তবে কি জানেন, গল্পটা আমার তেমন প্রিয় নয়। ওই শেষটা কেমন যেন আধ খেঁচড়া, অসমাপ্ত। সেটা মানছি। ইকাবার্ট ক্রেনের কি হলো তা আরভিং খোলসা করে বলেননি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, স্লিপি হল গল্পটা তো বোধ হয় এদিকেরই কোনো জায়গা নিয়ে লেখা, মানে বিবরণ পড়ে তো তাই মনে হয়। এরকম কোনো জায়গা তো আছে নাকি? লোকটা মৃদু হেসে ফিস ফিস করে বলল, নেই আবার, আমি যে সেখানেই থাকি। বলেন কি, স্লিপি হল সত্যি আছে? আলবাত আছে। আর একটু পরেই স্লিপি হলো স্টেশন পড়বে, যাবেন নাকি? এই রে, আজ তো হবে না, পরে কোনো ছুটির দিন আসবো না হয়। চাইলে আজই আমার সাথে আসতে পারেন। এখন এত রাতে আবার কোথায় সরাই খুঁজবেন? বরং আমার বাড়ি চলুন, আতিথেয়তার অভাব হবে না। গ্রাম দেশে রাত কাটানোর অভিজ্ঞতা হবে। সকালে এখান থেকেই ম্যানহাটনের গাড়ি আছে, আমি বলে দেব, তাতেই চলে যাবেন। কথাটা মনে ধরল ছেলেটার। সে নিজেও ইলিনয়ের গ্রাম্য পরিবেশেই বড় হয়েছে। রাতে ঝিঁঝির ডাক, ব্যাঙের ডাক, এসব ছাড়া আজকাল তার ঘুম ঠিক জমে না। ভদ্রতার খাতিরে আর একবার লোকটাকে কিন্তু কিন্তু করে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। ওয়াশিংটন আরভিংয়ের দ্য লেজেন্ড অফ স্লিপি হলো বইয়ের মূল চরিত্র ইকাবার্ট ক্রেন। ডাচ অধ্যুষিত স্লিপি হলো গ্রামে ইকাবার্ট স্কুল মাস্টার হিসাবে আসে। সমগ্র গ্রামে সবেধন পণ্ডিত বলতে সেই একমাত্র। তাই ধীরে ধীরে গ্রামে তার একটা প্রতিপত্তি জন্মায়। কাজ বলতে ভাড়া করা স্কুল বাড়িতে ছাত্র চড়ানো এবং গ্রামের মেয়েদের গান শেখানো। এর বিনিময়ে ছাত্রদের বাড়িতেই তার থাকা খাওয়ার বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত নয় ঠিকই, কিন্তু প্রত্যেক ছাত্রের বাড়িতে বেশ কিছুদিন করে কাটিয়ে তার মতো কপর্দকহীন অথচ চালাক চতুর স্কুলমাস্টারের খাওয়া পড়ার অভাব রইল না। কিন্তু ইকাবার্ট ক্রেনের জীবনের মোড় ঘুরে গেল কিছুদিন বাদেই, বা হয়তো বলা যেতে পারে তার জীবনে যাবতীয় গোলমালের সূচনা হলো। গ্রামের ধনী কৃষক ভ্যান টাসেলের মেয়ে ক্যাটরিনা। তার ওপর ইকাবার্টের দৃষ্টি নিবদ্ধ হওয়া ইস্তক ক্যাটরিনা একটি বিশেষ স্থান দখল করল তার মনের গভীরে। এদিকে এর অনেক আগে থেকেই গ্রামের বিবাহযোগ্য অবিবাহিত ছেলেদের মন জুড়ে আছে ক্যাটরিনা। অবশ্য সেসব নিরেট বোকা বাউন্ডুলে দলকে টেক্কা দেওয়া ইকাবার্টের পক্ষে কোনো সমস্যাই না। কিন্তু আসল পথের কাঁটা অন্য একজন। সে এক শক্তপোক্ত বলিবর্দ, ব্রোম বোনস। সে ব্যাটা যেমন ষণ্ডা তেমন তার মাথা ভর্তি শয়তানি বুদ্ধি। কিন্তু ইকাবার্টও কম নয়। ছলচাতুরির সদ্ব্যবহারে দিনে দিনে সে ক্যাটরিনাকে এমন বশ করল যে ব্রোম বোনসের ক্যাটরিনা প্রাপ্তির আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলো। এই প্রসঙ্গে এটা বলতেই হয়, মেয়ে ছাড়াও মেয়ের বাবার প্রভূত সম্পত্তির প্রতি ইকাবার্টের প্রবল বাসনা ছিল। ভ্যান টাসেলের প্রাসাদ সম বাড়ি, মাঠ ভরা জমি, ফলের বাগান, খামার, রাজকন্যার সাথে এই পুরো রাজত্বও যে তারই ভাগে পড়বে তা বুঝত ধুরন্ধর ইকাবার্ট।
তার বৃহস্পতি যখন তুঙ্গে, এমন সময় একদিন ভ্যান টাসেলের বাড়িতে হ্যালোউইনের সান্ধ্য অনুষ্ঠানে আমন্ত্রণ পেল ইকাবট ক্রেন। প্রাণাধিকা ক্যাটরিনার চিঠি পেয়ে অতিরিক্ত সময় ধরে সে যে গুজে বাবু হয়ে পড়শির কাছ থেকে একটা হাড় জিরজিটে শীর্ণকায় ঘোড়া নিয়ে চলল ইকাবট। সেখানে নাচ গান খাওয়া দাওয়ায় মশগুল হয়ে ক্যাটরিনাকে মুগ্ধ করে উপস্থিত ব্রমবোনসকে মানসিকভাবে পর্যুস্ত করে থিতু হয়ে বসল ইকাবট। সন্ধে পেরিয়ে কখন যে রাত নেমেছে তা কারোর খেয়ালই হলো না। নৈশভোজের পরে শুরু হলো গল্পের আসর এবং সেখান থেকেই আরভিংয়ের গল্পে ইকাবটের পতন শুরু। হ্যালোউইন উপলক্ষে সবাই একের পর এক নানা রকম রোমাঞ্চকর গল্প বলতে আরম্ভ করলো, কিন্তু সব শেষে আসল গল্প ফেঁদে বসল ব্রমবোনস। তা হলো স্লিপি হলোর যুগ প্রাচীন লোককথা। গল্পটা কোনো এক অজ্ঞাত সৈনিকের। বহুকাল আগে কোনো এক নাম না জানা যুদ্ধে সে শত্রুর কামানের তোপে মুন্ডহীন হয়ে প্রাণ হারায়। কথিত আছে সেই সৈনিক আজও তার ভুতুরে ঘোড়ায় চেপে নিজের মাথার খোঁজে স্লিপি হলোর জঙ্গলে ঘুরে বেড়ায়। তার এক হাতে থাকে ঘোড়ার লাগাম, অন্য হাতে পেল্লায় এক কুমড়ো, তাতে বিভৎস মুখাকৃতি খোদাই করা। কুমড়োর ভেতর আগুন জ্বলে, কোমরে তলোয়ার। দুর্ভাগ্যের বশে কেউ তার কবলে পড়লে ঘোড়সাওয়ার তার শানিত তলোয়ারের কোপে সেই হতভাগা শিরচ্ছেদ করে তার মাথাটা নিয়ে যায়। ব্রমবোনস নিজেই নাকি একবার সেই মুন্ডহীন ঘোড়সওয়ারের কবলে পড়েছিল। বহুদিন অবধি তার সাথে ব্রমবোনসের ঘোড়দৌড়ের প্রতিযোগিতা চলে, কিন্তু চার্চের সামনে যে ব্রিজ আছে সেখানে এসেই আশ্চর্যজনকভাবে ঘোড়সওয়ার অদৃশ্য হয়ে যায়। বাইরে থেকে ইকাবট যতই বারফাট্টাই দেখাক, আদতে সে ছিল ভীতু প্রকৃতির। এই গল্প শুনে তার মনে ভয় ধরে গিয়েছিল। সবাই বাড়ি চলে যাওয়ার পরে সে নিরালা ক্যাটরিনার সাথে কথা বলতে গেল, কিন্তু তার দুর্ভাগ্য, এতদিন সে ভুল বুঝেছিল। ক্যাটরিনা তার সাথে কেবল ছলনা করেছিল। প্রত্যাখ্যাত হয়ে দুঃখে অপমানে ইকাবট ভ্যান টাসেলের বাড়ি থেকে বেরিয়ে এলো। তখন নিশুতি রাত। ইকাবট তার জীর্ণ ঘোড়ায় চেপে ফিরছে। তার মন ভারাক্রান্ত। কিছু দূর আসার পর সে টের পেল সে স্লিপি হলোর জঙ্গলে প্রবেশ করেছে। বারংবার তার মনে হতে লাগলো কেউ বুঝি তার পেছনে আসছে, কিন্তু প্রতিবারই সে থমকে দাঁড়িয়ে উপলব্ধি করল এসবই ভ্রম। ব্রমবোনসের গল্প তার মনে যে চাপা ভয়ের জন্ম দিয়েছে, তার থেকে এই অহেতুক আতঙ্ক। সেই কারণেই গাছের ডাল, কীটপতঙ্গের আওয়াজের মতো তুচ্ছ জিনিস একত্র হয়ে এক ভুতুরে পরিবেশ সৃষ্টি করে তার দুর্বল মনে নিরর্থক ভয়ের উদ্রেক করছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা ঘোড়ার খুঁড়ের শব্দ ইকাবটের কর্ণগোচর হলো। এবার কিন্তু কোনো অলীক কল্পনা নয়, ব্রমবোনসের গল্পের সেই ঘোড়সওয়ার বাস্তবে প্রকট হলো। পূর্বশ্রুত বর্ণনার মতোই ভীষণ আকৃতি এক কবন্ধ এই ঘোড়সওয়ার। সে যে ঘোড়াটির ওপর বসে আছে তার নাক থেকে রসনাল ঠিকরে পড়ছে। এই অপার্থিব দৃশ্য দেখে ইকাবটের প্রাণ পাখি বেরিয়ে আসার জোগাড় হলো। অপরদিকে তার নিজের ঘোড়া তখন ন যজৌ ন তস্থৌ। আসন্ন বিপদ সম্পর্কে ইকাবটের বাহনটি অনবগত। ভয়বিহ্বল চোখে ইকাবট পেছনে তাকিয়ে দেখল সেই ধাবমান অশ্বারোহী দ্রুত বেগে এগিয়ে আসছে। প্রাণের মায়া ইকাবট অকর্মণ্য ঘোড়াটির পাঁজরে ক্রমাগত লাথি মারতে লাগলো। একসময় ঘোড়াটি সবেগে ছুটতে শুরু করলো। বহুক্ষণ শিকার ও শিকারীর ঘোড়দৌড়ের পর ইকাবট অবশেষে চার্চের লাগোয়া ব্রিজে পৌঁছালো। ব্রিজের অপর প্রান্ত অবধি ঘোড়া হাঁকিয়ে ইকাবট পেছনে তাকালো। এবার তো ঘোড়সওয়ারির মিলিয়ে যাওয়ার কথা, কিন্তু কোথায় কি? আচমকা সেই কবন্ধ তার হাতের জ্বলন্ত কুমড়ো ইকাবটের দিকে নিক্ষেপ করলো। সেই ভয়ঙ্কর রাতের কথা অবশ্য কেউ জানল না। সবাই শুধু দেখতে পেল ব্রিজের কাছে মাটির উপর একটা ফাটা কুমড়ো পড়ে আছে। জীর্ণ ঘোড়াটিকে দেখা গেল তার মনিবের খেতে চড়ে বেড়াতে, কিন্তু গোটা গ্রামের কোথাও ইকাবটের দেখা মিলল না। কেউ ভাবল গত রাতের সম্মানহানির পর সে গ্রাম ছেড়ে চলে গেছে, কেউ বা ভাবল সে ঘোড়সওয়ারের হাতে প্রাণ দিয়েছে। কিন্তু সেই অতি চালাক পণ্ডিত ইকাবট ক্রেনের আসলে যে কি হলো তা এক রহস্যই রয়ে গেল।
নিঝুম নির্জন স্লিপি হলো স্টেশনে নেমে রবকে সঙ্গে নিয়ে হোরেস তার নিজস্ব কোচে উঠল। ট্রেনে থাকতেই জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কোচওয়ান কলিন আপাদমস্তক বর্ষাতে মুড়ে বসেছিল। হোরেস ইশারা করতেই কলিন তার চাবুক হাঁকালো। ঘোড়াটিও চলতে শুরু করলো। রবের সংকোচ ভাব এতক্ষণে অনেকটা কেটে গেছে। সে সুসজ্জিত কোচের ভেতর আরাম করে বসল। বাইরে থেকে যতই হাড় গিলে হাবাতে লাগুক, হোরেস ব্যাটনিক যে পয়সাওয়ালা লোক তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অবশ্য গ্রামের দিকে যাদের ভূসম্পত্তি আছে তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ারই কথা। কোচ যত এগোচ্ছে রব তত মুগ্ধ হচ্ছে। মুষলধারে বৃষ্টি এখন তেজ হারিয়ে ইলশে কুড়িতে পর্যবসিত হয়েছে। আকাশে কালো মেঘ আর চাঁদের ফালি লুকোচুরি খেলছে। নদীর জলে তার প্রতিফলন পড়ে গোটা জগৎটা মায়াবী করে তুলেছে। ব্যাঙ ঝিঁঝি ডাকছে। দৃশ্য আর শব্দের সমাহারে এ এক অবর্ণনীয় পরিবেশ, ঠিক যেমন আরভিংয়ের বইয়ে আছে। আচ্ছা, আরভিং কি সত্যি স্লিপি হলতে এসেছিলেন? কেন, বইয়ের সাথে মিল পাচ্ছেন? হ্যাঁ, এখানে এসেই তিনি এখানকার পরিবেশ চরিত্রদের নিয়ে বই লিখেছেন। তবে গল্পের সব কথাই সত্যি নয়। আরভিংয়ের সমাধিও এখানেই আছে। সেই ব্রিজটাও আছে? পাটাতনটা আছে, বাকি ভগ্নাবশেষ অবশ্য নিচের জলাশয়ে পাবেন। আর সেই ঘোড়সওয়ার? হোরেস চোখ ছোট করে রহস্যময়ভাবে বলল, আছে, কিন্তু দেখতে পাবেন না। এ আবার কিরকম কথা? হেয়ালি করে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি? রব তাতানোর জন্য আবার বলল, আপনি দেখেছেন? হ্যাঁ, একবারই। তাও তো দিব্যি বেঁচে পড়তে আছেন দেখছি। আমি ব্রিজের অন্য পাশে ছিলাম কি না। এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝে রব চুপ করে গেল। বাকি রাস্তার কোনো কথা হলো না। জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকে একটা বিশাল ম্যানারের সামনে দাঁড়ালো কোচটা। হোরেস আগে নিচে নেমে অভ্যর্থনা জানালো রবকে। ম্যানারের বিশালত্ব দেখে রব হাঁ হয়ে গেছে। হোরেস ব্যাটনিক যে কত ধনী তা মাপার রব টিব্রুইনের কম নয়। আশেপাশের বাড়িগুলো তার তুলনায় খুবই সামান্য। ম্যানারের জানলার ভেতর থেকে মোমের আলো এসে সামনের রাস্তায় সুন্দর নকশা তৈরি করেছে। রবকে নিয়ে হোরেস ম্যানারের ভেতরে ঢুকল। অন্তঃপুরের সৌন্দর্য দেখে তাক লেগে যায়। উপর থেকে ঝাড়বাতি ঝুলছে, দেওয়ালে পরিচ্ছন্ন ওয়ালপেপার লাগানো, অতিথির জন্য গদিমোড়া সোফা চেয়ার সুসজ্জিত করে রাখা। একটা টেবিলের ওপর ফল রাখা আছে। বসার ঘর থেকে কিছুটা সামনে গেলেই শ্বেতপাথরের সিঁড়ি। সেটা উপরে গিয়ে দুদিকে বিভক্ত হয়েছে। কিন্তু এসবের মধ্যেও একটা ব্যাপার আশ্চর্যের। এত বড় বাড়িতে কোনো আওয়াজ নেই। লোকটা যদি অবিবাহিত হয় তাহলেও তো চাকর বাকরের থাকার কথা। একটু অদ্ভুত ধরনের পরিবেশ যেন। আপনি কি একাই থাকেন? আসলে আমি অকৃতদার, একা থাকতেই ভালোবাসি। তবে এত বড় বাড়ি তো একা সামলানো যায় না। চাকর বাকর বলুন, রাঁধুনি বলুন, ওই এক ম্যানুয়েল আছে। এখানেই নিচের তলাতে একদিকে থাকে আর আমার খাবার বন্দোবস্ত করে। খাবার জিনিসটা আমার বড়ই প্রিয়। চলুন, আগে আপনাকে আপনার ঘরে নিয়ে যাই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই একটা বড় তৈলচিত্র চোখে পড়ল রবের। এটা কার ছবি? বাল্টাস ফ্যান্টাসল। মানে গল্পের সেই ফ্যান্টাসল? বললাম না, আর যা লিখেছেন তার অনেকটাই সত্যি। এই ম্যানার আমি ফ্যান্টাসেলের কাছ থেকেই পাই। চোখের সামনে গল্পের বাস্তবতা দেখে রোমাঞ্চ হচ্ছিল রবের। দোতলার ডান দিকের প্যাসেজে ঢুকে হোরেস একটা ঘরের সামনে দাঁড়ালো। কোটের পকেট থেকে এক গোছা চাবি বের করে তার থেকে একটা নিয়ে সুউচ্চ দরজাটা ঠেলে খুলল সে।
দরজা আগলে হরিশ রবকে ঘরে প্রবেশ করতে বলে বলল, এই আপনার থাকার ঘর। ক্লান্ত আছেন, আপাতত বিশ্রাম নিন, তারপর খাবার তৈরি হলে আপনাকে ডাকছি। রব গৃহকর্তাকে আরও একবার অশেষ ধন্যবাদ জানিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। আকাশ এখন পরিষ্কার, মেঘ সরে গিয়ে চাঁদ তার প্রতিপত্তি বিস্তার করেছে। গোটা গ্রাম রূপলি আলোয় স্নান করছে, ঠিক যেন একটা গল্প, এবং সে নিজে সেই গল্পের একটা যৎ সামান্য চরিত্র। জানলা থেকে আশেপাশের বাড়িগুলো দেখা যায়। ওপর থেকে সেগুলো সাধারণত দেখে কেমন যেন একটা দাম্ভিক মনোভাব জন্মায়। রবের জীবনে এও এক নতুন অভিজ্ঞতা। ডিনার টেবিলে বসে এলাহি ব্যবস্থা দেখে চোখ বড় হয়ে গেল রবের। এত খাবার, হরেক রকমের ফল, তার সাথে হ্যাম, বিফ, টার্কির রোস্ট, হাঁসের মাংস, মুরগির ঠ্যাং, ডেজার্টই কত রকম, অ্যাপেল পাই, পেস্ট্রি, পুডিং, কেক। গৃহকর্তা নিজেও কি এত খান নাকি? বাপরে, এ তো বিশাল আয়োজন। বলিনি আপনাকে আমি খেতে বড় ভালোবাসি? আপনি কেবল উপলক্ষ মাত্র। এসব না হলে আমার চলে না। নিন নিন, শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। রব সবকিছুই অল্প করে নিল। হরিশের খাবার বহর দেখে তাজ্জব হতে হয়। এরকম লিকলিকে বাঁশ গাছের মতো একটা মানুষ এত খেতে পারে কি করে? শেষ পর্যন্ত টেবিলের প্রায় সব খাবারই উঠে গেল। হরিশের অমানসিক খাওয়া দেখেই রবের অর্ধেক পেট ভরে গিয়েছিল। এত অপূর্ব খাবার আগে কখনো খাইনি। পাচককে একবার ধন্যবাদ জানাতে চাই। জানাবেন? আচ্ছা দাঁড়ান। ম্যানুয়েল, ম্যানুয়েল। একটু পরে ধীর পায়ে ম্যানুয়েল এসে সম্ভ্রমের সাথে টেবিল থেকে কিছুটা দূরে অন্ধকারে দাঁড়িয়ে রইল। রব তাকে ভালো করে দেখতেই পাচ্ছিল না। সে বলল, তোমার রান্নার জবাব নেই ম্যানুয়েল। ম্যানুয়েল নীরবে প্রশংসা গ্রহণ করে মাথা নিচু করল। তারপর আবার ধীর পায়েই ফিরে গেল। বড্ড লাজুক, সামনে বড় একটা বেরোয় না। খাওয়ার পর দুজনে মিলে ম্যানরের সামনে হাঁটতে বেরোলো। চারপাশের বাড়িগুলো অন্ধকারে ডুবে আছে, নিস্তব্ধ। গ্রামের দিকে যা হয়, বেশিরভাগই কৃষক পরিবার। ভোরে উঠেই কাজে বেরোতে হয় বলে সন্ধে রাতেই ঘুমের দেশে পাড়ি দেয়। রাতের বেলায় কি দারুণ দেখাচ্ছে। ছোটবেলায় যখন স্লিপি হোলের গল্প পড়েছিলাম, ঠিক এইরকম দৃশ্যই মনের মধ্যে তৈরি হয়েছিল। সব যেন মিলে যাচ্ছে। আচ্ছা, গল্পের সব চরিত্রই কি আসল? তারা কি এখনো আছে? হরেশ রবকে একবার আপাত মস্তক দেখে নিয়ে বলল, সবাই আছে, যে যার জায়গায়। ক্যাটরিনার কি হলো? ব্রহ্মবন্স? ক্যাটরিনা আর বোনস দুজনেই এক দুর্ঘটনায় মারা গেছে বহু বছর আগে। ওহো, তারা বেঁচে থাকলেই রব যেন বেশি নিশ্চিন্ত হতো। চলুন ফেরা যাক, আপনার তো নিশ্চয়ই ঘুম পেয়েছে। উঠে বসলো রব। কিসের একটা আওয়াজ আসছে নিচ থেকে, ধূপ ধূপ করে। তাতে একটা লয় আছে। ধূপ করে শব্দ হয়ে কয়েক মুহূর্ত সব চুপ। তারপর আবার ধূপ করে শব্দ, ঠিক যেন একটা কাঠের হাতুড়ি দিয়ে কেউ দেওয়ালে আঘাত করছে। বাড়িতে তো অন্য কেউ নেই এক হরেশ আর ম্যানুয়েল ছাড়া। এত রাতে কে শব্দ করবে, আর কেনই বা করবে? আওয়াজটা যখন কমছেই না, তখন ঘরের বাইরে বেরোলো রব। চারিদিকে জমাট অন্ধকার। তার ঘরের জানালার ভেতর থেকে চাঁদের আলো বেরিয়ে প্যাসেজে পড়েছে। রব আওয়াজ লক্ষ্য করে এগোতে লাগলো। আওয়াজটা বাড়ছে। এত ভারী শব্দ কিসের? সিঁড়ির কাছে এগোতেই আঁতকে উঠল রব। এ কি দেখছে সে? বেটে খাটো চেহারার কেউ একজন নামছে সিঁড়ি দিয়ে। তার মুখ না দেখা গেলেও এই চেহারাই তো তৈলচিত্রে দেখেছে সে। বাল্টাস ভ্যান টাসেল।
তার চেয়েও ভয়ানক, সিঁড়ি দিয়ে সে একজন মানুষকে হেঁচড়ে নামাচ্ছে। যাকে নামাচ্ছে তার মাথা নেই। আবঝা আলোয় রব টের পেল মৃতদেহটির গলা থেকে গল গল করে রক্ত বেরিয়ে সিঁড়ির ধাপগুলোকে রাঙিয়ে তুলেছে। হতভাগ্যকে এবার রব স্পষ্ট দেখতে পেল। সে শিউরে উঠল। শীর্ণকায় প্যাকাটির মতো লম্বা লোকটা হোরেস ব্যাটনিক। ভয় আঁতকে উঠল রব। নিজেকে সংবরণ করতে না পারার মাসুল দিতে হলো তাকে। ভ্যান টাসেল তার দিকে তাকালো। ভদ্রলোক অবশ্য ঘুরে দাঁড়ায়নি, শুধু তার মাথাটা ঘুরেছে উল্টো দিকে, রবের দিকে। রব অসাড় হয়ে গেছে। তার পা কোনো এক চৌম্বকীয় শক্তিতে সিঁড়িতে আটকে গেছে। এমন সময় খোলা দরজা দিয়ে একটা লম্বা ছায়া ভেতরে এসে পড়ল। একটা ঘোড়ার ছায়া। বজ্র নির্ঘোষে ছায়াটা রেশাধ্বনি করে উঠল। এক অব্যক্ত শীতলতা রবের সারা শরীরকে গ্রাস করেছে। ছায়াটা ছোট হওয়ার সাথে সাথে এবার ঘোড়ার খুরের আওয়াজ কানে এলো। দরজা দিয়ে ঢুকছে ঘোড়াটা। তার চোখ দুটো লাল, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার তার পিঠে বসে থাকা ঘোড়সওয়ারকে দেখা গেল। কালো পোশাক পরা এক পুরনো দিনের সৈনিক। কিন্তু কিন্তু তার মাথা কোথায়? তার এক হাতে ধরা আছে ঘোড়ার লাগাম আর অন্য হাতে একটা জ্বলন্ত কুমড়ো। কুমড়োর গায়ে এক বিভৎস মুখের আদল। রব কোনো মতে মনের জোর একত্র করে পিছোতে গেল, কিন্তু তার আগেই মুন্ডহীন ঘোড়সওয়ার তার মাথা লক্ষ্য করে সেই জ্বলন্ত কুমড়োটা নিক্ষেপ করল। ধর্মর করে উঠে বসল রব। কি ভয়াবহ দুঃস্বপ্ন! বিছানা বালিশ সব ঘামে ভিজে গেছে। স্লিপি হলোর গল্প, স্লিপি হলোতে আসা এই ম্যানার এবং তার সাথে রাতের গুরুপাক সব মিলে কাল করেছে। না, আর এখন ঘুম আসবে না। একটু বাইরের হাওয়া খেয়ে আসাই শ্রেয়, তাতে যদি কাজ দেয়। বাইরের আকাশে আবার মেঘ ঘনিয়ে এসেছে। যেটুকু ফাঁকফোকর আছে, চাঁদের আলো তার ভেতর থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে। ম্যানার থেকে বেরিয়ে কয়েক গজ গিয়ে যেখানে ঝোপ জঙ্গল শুরু হয়েছে, তার কিছুটা আগে চার্চটা দেখা যায়। চারপাশের অন্ধকারের মাঝে চার্চের মাথায় কাঠের ক্রসটা যেন আশার আলোর প্রতীক। হাঁটতে হাঁটতে রব চার্চের কাছে এলো। চারদিকটা কেমন থমথমে। মেঘের আড়ালে বিদ্যুতের ঝলক আসন্ন বৃষ্টির সংকেত জানাচ্ছে। ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে, পথহারা প্রতীক্ষে আলো দেখানোর জন্য। আরও কিছুটা সামনে এগোতে একটা গাছ পড়ল। তার ওপরের দিকে ছড়ানো দুটো ডাল, আর মাঝের কোঠর দেখলে মনে হয় কেউ যেন দু হাত তুলে হাই তুলছে। আসছে না? পিছন থেকে আচমকা প্রশ্নে চমকে উঠল রব। আরে আপনি? ঘুমটা ভেঙে যেতে ভাবলাম বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। এরকম দৃশ্য তো আর রোজ রোজ পাবো না। আপনি ঘুমননি? আমার অনিদ্রার রোগ আছে, ভোরবেলা ঘুম আসবে। চলুন এদিকটা যাওয়া যাক। হোরেস রবকে নিয়ে চার্চ সংলগ্ন ব্রিজের দিকে এগোলো। ব্রিজ বলতে কেবল নিচের পাঠাতনটা। আচ্ছা, ইকোবট ক্রেনো কি সত্যি ছিল? এই প্রশ্নটা রবের মনে অনেকক্ষণ থেকেই ঘুরপাক খাচ্ছিল। হোরেস রবের দিকে তাকিয়ে চোখ ছোট করে মৃদু হাসল। তারপর মাথা ঝাঁকিয়ে বলল, ছিল, ইকোবট ক্রেন সত্যিই ছিল। ছিল? কিন্তু তাহলে তার কি হলো? গল্পে তো আছে ঘোড়সওয়ার তার মুন্ডচ্ছেদ করেছিল। না না, অতটাও হয়নি, তবে ঘোড়সওয়ারের অস্তিত্ব কিন্তু আছে। সে হয়তো এখন আমাদের ওপরই ওঁত পেতে আছে। রবের মনে হলো হোরেস তার অবিশ্বাসে একটু ক্ষুণ্ণ হয়েছে। আরফিংয়ের চরিত্রগুলো বাস্তবের ভিত্তিতে লেখা হলেও গল্পের শেষটা কিন্তু মন গড়া, কারণ আসল ঘটনা তার অজানা ছিল। আসল ঘটনা? সেটা কি আপনি জানেন নাকি? ইকোবট ক্রেনের পরিণতি
কজনেই বা জানে। রব চুপ করে রইল। দুজন ব্রিজের পাটাতনের ওপর দাঁড়ালো। এদিকটায় বেশ গাছপালার ছায়া পড়েছে। মৃদু হাওয়াতে গাছের পাতা সরসর করছে। নিচের জলাশয়ে জল বইছে প্রায় নিঃশব্দে। কখনো শুকনো পাতা জলের ওপর টুপ করে খসে পড়ে তরঙ্গ সৃষ্টি করছে। তারপর জলের স্রোতে ভেসে অজানা গন্তব্যের পথে চলে যাচ্ছে। হরেশ সামনে তাকিয়ে বলল, আসলে ক্যাটরিনাকে খুবই পছন্দ করতো ইকাবার্ড। হ্যাঁ, এটা ঠিক যে তার বাবা বাল্টাস ভ্যান টাসেলের সম্পত্তির উপরও তার অগাধ লোভ ছিল। হবে নাই বা কেন? অত জমি, খামার, বাগান এবং এই বিশাল ম্যানর, তার মতো হতদরিদ্র স্কুল মাস্টারেরও চোখ কেড়িয়ে গিয়েছিল। সান্ধ্য অনুষ্ঠানের শেষে ক্যাটরিনার কাছে অপদস্থ হয়ে এসব চিন্তা করতে করতে সে নিজের বাড়ির পথ ধরে। চার্চের কাছাকাছি আসতেই তার মনে হয় কেউ তার পিছনে পিছনে আসছে। ঘুরে তাকাতেই দেখে সেই মণ্ডহীন ঘোড়সওয়ার। এরকম অপার্থিব দৃশ্য দেখে ইকাবার্ড ঠিক গল্পের মতোই ঘোড়া ছোটালো। চার্চের ব্রিজ পেরিয়ে অন্যদিকে গিয়ে সে পিছন ফিরে দেখে কবন্ধ অশ্বারোহী আর এগোতে পারছে না। কিন্তু এরপর যা হলো তার সাথে আরভিকের গল্পের কোনো মিল নেই। রব একাগ্র চিত্তে গল্প শুনছে, অন্য কোনো দিকে তার মন নেই। হরেশ নিচের জলাশয়ের দিকে তাকিয়ে বলে চলল, হঠাৎ ইকাবার্ডের মনে এক অভূতপূর্ব প্রতিশোধ স্পৃহা জাগে। কি করে ক্যাটরিনা আর সেই সঙ্গে ব্রহ্মবংশকে সাজা দেওয়া যায়, সেই সাথে সমস্ত স্লিপি হলোগ্রামকেই সে শাস্তি দিতে চায়। আসলে ক্যাটরিনার বিশ্বাসঘাতকতা তার মনকে পুরোপুরি বিষিয়ে তুলেছিল। মানুষ হঠাৎ মানসিকভাবে ধাক্কা খেলে তার প্রতিক্রিয়া ক্ষেত্র বিশেষে বিভিন্ন হয়। কখনো সে ভীষণ আকার ধারণ করে, বাহ্যজ্ঞান লোপ পাওয়ার দরুন কোনো শক্তি তখন আর তার কাছে অজেয় বলে মনে হয় না। ইকাবার্ডের তাই হলো। তার মন থেকে সব ভয়ভীতি চলে গেল। সে নিজের জায়গায় দাঁড়িয়ে ঘোড়সওয়ারকে ডাকলো। অবাক কাণ্ড! বহুকালের একটা অদৃশ্য বাঁধন যেন ছিঁড়ে গেল। অশ্বারোহী সহজেই সেই ব্রিজ পেরিয়ে ইকাবার্ডের কাছে এলো। কবন্ধের কাছেও ঘটনাটা বিস্ময়কর। ইকাবার্ডই যেন তাকে নিয়ন্ত্রণ করছে। তার আহ্বানে সে এক প্রাচীন শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। ইকাবার্ড তার কাছে গিয়ে বলল, তুমি আমাকে রেহাই দিয়েছ, তার প্রতিদানে রোজ রাতে তোমার জন্য একটা করে শিকার আমি আনবো, কথা দিচ্ছি। এই বলে ইকাবার্ড ঘোড়সওয়ারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো। ক্রমে ক্রমে ক্যাটরিনা, ব্রহ্মবন সহ গোটা স্লিপি হলোর গ্রামবাসীদের সে প্রতি রাতে ছলনায় ভুলিয়ে ঘোড়সওয়ারের কাছে সমর্পণ করত। চুক্তি অনুযায়ী ঘোড়সওয়ার চুপিসারে এসে কৌশলে তাদের মুণ্ডচ্ছেদ করত। গ্রামবাসীরা টের পেল কোনো অজ্ঞাত কারণে গ্রামের লোকজন অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পেল না এর পিছনে কি ভয়াবহ এক ষড়যন্ত্র আছে। ভয়ে অনেকেই গ্রাম ছাড়তে শুরু করলো। রবের গা ছমছম করছে। স্লিপি হলোতে দাঁড়িয়ে সেই জায়গাকে নিয়েই এরকম অদ্ভুত গল্প শুনে তার গা শিরশির করতে লাগলো। সে জিজ্ঞাসা করলো, কেউ যা জানে না সে কথা আপনি জানলেন কিভাবে? আমি জানবো না তো কে জানবে? হরেশ প্যাটনিকি যে ইকাবার্ড ক্রেন। তার কুটিল হাসি শুনে রব মুহূর্তের জন্য স্থাণুবৎ হয়ে রইল। তার বুকের মধ্যে এক অজানা আতঙ্ক শাখা প্রশাখা মেলছে। নিজের অজান্তেই তার মনে হলো, HORACE, হরেস, PADNIC, প্যাটনিক।
অক্ষরগুলো ওলটপালট করলে দাঁড়ায় আই সি এইচ এ বিওডি ইকাবট সি আর এ এন ই ক্রেন ইকাবট ক্রেন আরভিংয়ের গল্পের প্রধান চরিত্র। রব এক পা করে পিছোতে লাগলো। এরকম বাজে রসিকতার অর্থ কি? হরেশ ধীর পায়ে তার দিকে এগোতে লাগলো। নিচু স্বরে কেটে কেটে সে বলল, বাইটার্স প্যান্টাসেলের ব্যানার হাতে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এদিকে গ্রামে তো কেউ আর রইল না, কেউ পালালো। যারা পালালো না তাদের আমি আলাপ করালাম আমার বন্ধুর সাথে। কিন্তু তাহলে আমার খাবার বানাবে কে? আমাকে এখানে সেখানে নিয়ে যাবে কে? সেদিক দিয়ে দেখতে গেলে কলিন আর ম্যানুয়াল সৌভাগ্যবান বই কি। মাথা কাটা যাওয়ার থেকে জিভ কাটা যাওয়া ভালো নয় কি? একটু থামলো ইকাবট। তার ছোট ছোট চোখগুলোতে কি এক অমোঘ টান আছে। রব নিজের চোখ সরাতে পারল না। ইকাবট আবার বলল, কিন্তু আপনাকে কোন কাজে নিতে পারি? চাকরি তো আর খালি নেই। আবার সেই খ্যাসখ্যাসে হাসি। রব ব্রিজের ওপর পিছোচ্ছে, সুযোগ বুঝে ছুটতে হবে। হঠাৎ পিছন থেকে একটা ক্ষীণ খটখট করে শব্দ এসে থামলো। ঘোড়ার খুরের শব্দ। রব ঘুরে তাকাতেই চকিতে একটা সাঁই করে শব্দ হলো। গলার কাছে একটা তীব্র ব্যথা অনুভব করলো রব। বিকৃত মুখে সে ব্যথায় জায়গাটা চেপে ধরলো। তার আঙুল ছাপিয়ে গরম রক্ত বেরোচ্ছে। মাটিতে পড়ে যেতে যেতে রব শুনতে পেল ইকাবট বলছে, বলেছি না, ওই গোসাবারকে দেখতে পাবেন না, ও যে চুপি চুপি আসে। জানালা দিয়ে রেলের কামরার ভেতর বৃষ্টির ছাট আসছে। সামনে বসে থাকা মাঝবয়সী স্বাস্থ্যবান ভদ্রলোক পেছনে গায়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। বৃষ্টির জল চোখে মুখে লাগাতে তিনি চোখ পিটপিট করতে করতে ধড়মড় করে উঠে বসলেন। তারপর তাড়াহুড়ো করে জানলার কাঠের খড়গড়িগুলো বন্ধ করলেন। গায়ের কোটটা বেশ ভিজে গেছে। সেটা খুলতে খুলতেই শুনতে পেলেন উল্টো দিকের বেঞ্চে ভিজে বর্ষাতি পরে বসে থাকা একটা লম্বা শিরিঙ্গে মতো লোক তাকে বলছে, কি বৃষ্টিটাই এলো বলুন। শুনছিলেন সুপ্রতিম চৌধুরীর লেখা স্লিপি হলো। কথকের ভূমিকায় দেবাশিস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুপ্রতিম, শুভপ্রিয় ও সৌম্যজিৎ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে অর্ণব। পোস্টার ডিজাইন শুভপ্রিয়।